নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। আজকের টপিক হলো অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। অনেক দিন পর আবার হাজির হয়েছি ভিডিও পোস্ট করতে। প্রায় 1 বছর পর আমি বোধহয় ভিডিও করছি। সময়ের অভাবে এবং বিভিন্ন কাজ এবং অন্যান্য চাপের কারণে সময় হয় না ভিডিও পোস্ট করার। আমার কাছে অনেক কোয়ারিজ আছে বিভিন্ন রক্ত রোগের বিষয়ে কোয়ারিজ, এবং রক্তের রোগের বাইরের অন্যান্য কোয়ারিজও আছে। আমি ঠিক করেছি অন্যান্য জেনারেল নলেজ বাড়ানোর জন্য সাধারণ মেডিকেল বিষয়তেও কিছু সবাই যাতে বুঝতে পারে এরকম কিছু ভিডিও ভবিষ্যতে পোস্ট করব। তো আজকের আমার যেটা বক্তব্য, এটা খুব সাধারণ বিষয়, সাধারণ বলবো না, মানে খুব কমন বিষয়, কিন্তু অনেকে এই ব্যাপারে অনেক ভুল ধারণা আছে, আর অনেকে প্রচুর ধারণা আছে এবং ঠিক ধারণা আছে। কিন্তু অ্যাজ এ হিমাটো-অঙ্কোলজিস্ট আমি চাইবো এইগুলোর একটা সুসংহত একটা ধারণা আপনাদেরকে দিতে। তাই এই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের টপিক হলো অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। নামটা খুব শুনতে ভারী ভারী লাগছে। এটা কিছুই না, এটা একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের একটা টাইপ, যেখানে পেশেন্টের নিজের রক্ত নিয়েই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা পেশেন্টের নিজের স্টেম সেলস বা বোন ম্যারো সেলস নিয়েই স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টটা করা হয়। সবাই এই নিয়ে আমাদের কাছে অনেক, যখন আমরা কোনো পেশেন্টকে বলি যে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট আপনার নিজের রক্তেই হবে, সবার ধারণা ভাই বোন থেকে নেওয়া হয়, সিনেমায় টিভিতে দেখে এসেছেন বা সাধারণত পত্রপত্রিকায় যে খবর বেরোয় সবাই মোটামুটি সেটাই জানে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট মানে কেউ একজন ডোনার আছে। যেমন লিভার ট্রান্সপ্ল্যান্টে কেউ ডোনার থাকে, কিডনি ট্রান্সপ্ল্যান্টে কেউ ডোনার থাকে, লাংস ট্রান্সপ্ল্যান্ট, হার্ট ট্রান্সপ্ল্যান্ট, সব ট্রান্সপ্ল্যান্টই একজন আউটসাইডার ডোনার থাকে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলো এমন একটি ট্রান্সপ্ল্যান্ট যেখানে নিজের ম্যারো দিয়েই নিজের স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করা যায়, মানে গঙ্গা জলেই গঙ্গা পুজো। তো কীরকম হয় এখানে, সব রোগের ক্ষেত্রে ডেফিনেটলি এটা আমরা করতে পারি না। মোটামুটি মাল্টিপল মাইলোমা টাইপ নামে একটি ব্লাড ক্যান্সার আছে, যেটা খুবই কমন, বিশেষত মধ্যবয়স্ক মানুষ বা একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে। যদিও এখন আমরা দেখি যে কোনো ট্রান্সপ্ল্যান্ট, কোনো ক্যান্সারেরই সেরকম বয়স ভিত্তিক কিছু হয় না। তো মাল্টিপল মাইলোমা হলো এক ধরনের বোন ম্যারো ক্যান্সার, যেখানে বোন ম্যারোর মধ্যে থেকে কিছু প্লাজমা সেলস থাকে যেগুলো ভুলভালভাবে তৈরি হয়, বেশি সংখ্যায় তৈরি হয় এবং বিভিন্ন অর্গান আমাদের অ্যাটাক করে, কিডনি, হার্ট এবং নার্ভাস সিস্টেম, বহু জায়গাতে এর এফেক্ট হয়। সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। তো মাল্টিপল মাইলোমা ক্ষেত্রে আমরা এই অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা অটোলোগাস বিএমটি করি। এছাড়াও বিভিন্ন ধরনের লিম্ফোমা আছে, যে লিম্ফোমা ফেরত আসলে বা খুব অ্যাগ্রেসিভ লিম্ফোমা থাকলেও আমরা এই অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করি। এছাড়াও কিছু রেয়ার টিউমার্স আছে যেখানে এরকম করা যায়, এবং কিছু কিছু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যেখানে ডোনার পাওয়া যায় না বা ডোনার নেওয়া মুশকিল, সেক্ষেত্রেও আমরা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। কিন্তু সাধারণত অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট দুটি রোগের ক্ষেত্রেই করা হয়, একটা লিম্ফোমা এবং আরেকটি হলো মাল্টিপল মাইলোমা। এবার আসি অটোলোগাস ট্রান্সপ্ল্যান্ট কী এবং কীভাবে করা হয় এবং ওভারঅল তার কী বৃত্তান্ত। অটোলোগাস ট্রান্সপ্ল্যান্ট হলো, প্রথমে আমরা পেশেন্টকে সুস্থ অবস্থায় নিয়ে যাই। ক্যান্সার অবস্থায় কিন্তু অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কিন্তু করা যায় না। কেন? কারণ যখন বডিতে ক্যান্সার রয়েছে সেই সময়তে যদি আমি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করি তাহলে কমপ্লিট ফেলিয়ার হবে। কারণ তখন আমি যে নিজের যে পেশেন্টের থেকে যে রক্তটা আমরা কালেকশন করবো, স্টেম সেল কালেকশন করবো, তার মধ্যে ক্যান্সারের সেল মিশে থাকবে। তো সেই অবস্থায় আমরা করতে, অনেকে এসে বলে গুগল সার্চ করে, ডাক্তারবাবু আমাকে তাহলে একটা বিএমটি করে দিন, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু সেটা নয়, আগে পেশেন্টকে ক্যান্সার থেকে ভালো হতে হবে সাময়িকভাবে, এবং ক্যান্সার দ্বিতীয়বার ফেরত আসার আগে আমাকে সেই ট্রান্সপ্ল্যান্টটা সেরে ফেলতে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা সবাই তো ডাক্তার নন বা প্রত্যেকেই পেশেন্ট নন, সাধারণ শ্রোতাই ম্যাক্সিমাম। তা সত্ত্বেও আমি কথাটা বারবার জোর দিচ্ছি যে যখন ট্রান্সপ্ল্যান্ট হবে তখন পেশেন্ট সুস্থ থাকবে, তখন কিন্তু পেশেন্টের শরীরে রোগ থাকবে না, এবং দ্বিতীয়বার যাতে রোগটা ফেরত না আসতে পারে বা দেরি হয়ে যায় ফিরতে, সেই রকম পজিশনে কিন্তু আমরা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টটা করি। তো এটা কখনোই নয় যে রোগ ফেরত আসবো। অনেকে ভাবে কি যে আচ্ছা এখন তো ভালো হয়ে গেছি, রোগটা আবার ফেরত আসুক তখন না হয় ট্রান্সপ্ল্যান্ট করবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনার তখন ট্রান্সপ্ল্যান্ট আপনি করতে যান, ততক্ষণ হয়তো আপনার স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, আপনি টিকিট কেটে হাজির হয়েছেন। তো সেটা কিন্তু খুব মুশকিল। এবার আসি প্রসিজিওরের ব্যাপার কি। এখানে আমরা পেশেন্টকে কেমোথেরাপি দিয়ে ক্যান্সার থেকে মুক্ত করি। তারপরে কিছু অ্যাসেসমেন্ট হয়, যেমন পেট স্ক্যান হতে পারে, বোন ম্যারো হতে পারে। এগুলো করে আমরা দেখে নিই যে পেশেন্ট আপাত দৃষ্টিতে ক্যান্সার থেকে মুক্ত কিনা। যখন পেশেন্ট এরকম একটা পরিস্থিতি থাকবে যে হ্যাঁ পেশেন্ট ক্যান্সার অবস্থা থেকে মুক্ত, তখন আমরা একটা স্ট্রং কেমো দিই পেশেন্টকে। মাল্টিপল মাইলোমার কেমো কিন্তু সাধারণত খুব লো হয়, যে পেশেন্ট বাইরে থেকে বুঝতে পারে যে কেমোথেরাপি চলছে, অনেক ক্ষেত্রে এটাই হয়।
লিম্ফোমার ক্ষেত্রে আলাদা, আমি সেই তর্কে যাচ্ছি না বা বিস্তারিত বিবরণে যাচ্ছি না। এবারে কি হয়, আমরা পেশেন্টকে একটা স্ট্রং কেমোথেরাপি দিই, কোনো কোনো ক্ষেত্রে 1-2 দিন দিই, কোনো কোনো ক্ষেত্রে তার আগে পরে দিই, সেটা কেস টু কেস ভ্যারি করে। এবং এই স্ট্রং কেমোথেরাপি দিয়ে আমরা পেশেন্টের ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলি। এবং এই স্ট্রং কেমোথেরাপি দেওয়ার আগে কিন্তু আমরা স্টেম সেল কালেকশনটা করি। কেন করি? কারণ যখন স্ট্রং কেমোথেরাপি দেবো তখন পেশেন্টের WBC কাউন্ট অনেক কমে যাবে, আমরা স্টেম সেল কালেক্ট করতেই পারবো না। তো আমরা স্টেম সেল কালেক্ট করি ঠিক তার আগের পর্যায়ে, সেখানে পেশেন্টকে আর্টিফিশিয়ালি স্টেম সেলসগুলোকে বোন ম্যারো থেকে আমরা রক্তে নিয়ে আসি এবং বিশেষ মেশিনের মাধ্যমে বা সাপোর্টিভ সিস্টেমের মাধ্যমে আমরা সেই স্টেম সেলসগুলো কালেকশানস করি। এবার এই স্টেম সেল কালেকশন করে ব্লাড ব্যাঙ্কে ডিপ ফ্রিজে রাখা, ডিপ ফ্রিজ বলাটা খুব ভুল, খুবই মানে আন্ডারস্টেটমেন্ট হলো। ডিপ ফ্রিজের বদলে আমরা -78 ডিগ্রি টু 80 ডিগ্রি, -80 ডিগ্রি টেম্পারেচারে সেই সেলসগুলোকে প্রিজার্ভ করি। এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলো মোস্টলি লিম্ফোমার ক্ষেত্রে করা হয়, এবং মাইলোমার ক্ষেত্রে যদি আমাদের খুব দ্রুত সেই স্টেম সেলসগুলো ইউজ হয় তাহলে আমাদের ওই রকম হিমায়িত না করলেও আমাদের চলে যায় দিয়ে করি। মাইলোমার ক্ষেত্রে 10 থেকে 12 দিন বা 14 দিন, লিম্ফোমার ক্ষেত্রে 14 থেকে 16-17 দিনের মধ্যে ওই যে স্টেম সেলসগুলো আমাদের বডিতে দেওয়া হলো সেগুলো আবার গজাতে শুরু করে নর্মাল সেল। সেখান থেকে যেমন গাছ গজায় বীজ থেকে, ঠিক সেরকমভাবেই কিন্তু আবার নর্মাল সেলস তৈরি হয়। এবং নর্মাল সেলস তৈরি হওয়ার ফলে কি হয় যে পেশেন্ট এই কন্ডিশনটা থেকে ইমপ্রুভ করতে শুরু করে, WBC প্লেটলেট আবার বাড়তে শুরু করে। এই সময়তে আমাদের ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে মুখে ঘা হয়, পেট খারাপ হয়, জ্বর হয়, সেগুলোকে আমরা আমাদের মতো করে ম্যানেজমেন্ট করি। অবশ্যই এটা একজন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ানস বা হিমাটো অঙ্কোলজিস্টের কাছে করা উচিত, কারণ এই বিষয়ে যাদের বিশেষ অভিজ্ঞতা আছে তারাই শুধুমাত্র এরকম পেশেন্টদেরকে ঠিকঠাকভাবে গাইড করতে পারবেন। এর পরের ধাপ হলো কি ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টস ইনক্লুডিং অ্যালোজেনিক, অটোলোগাস সব ক্ষেত্রে। এবং ওই অটোলোগাস ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে ফলো আপ ইম্পর্টেন্ট কেন কি, এইটাতে যেহেতু খুব স্ট্রং কেমো দেওয়া সত্ত্বেও কিছুটা একটা রোগের পোর্শন থেকে যায়। তো মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই বলি না যে পেশেন্ট সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে ট্রান্সপ্ল্যান্ট করলে। কারণ কি, এই ট্রান্সপ্ল্যান্ট করা সত্ত্বেও কিন্তু রোগ ফেরত আসতে পারে। হ্যাঁ, রোগ ফেরত আসার সময়টা হয়তো পিছিয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু হাই রিস্ক ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্ট করা সত্ত্বেও কিন্তু রোগ ফেরত আসতে পারে। তো এই সমস্ত কাউন্সেলিংগুলো কিন্তু আমরা যখন ট্রান্সপ্ল্যান্ট করাই তার আগে কিন্তু ভালো করে বলা থাকে। অনেকে হয়তো বুঝতে পারেন না, বাট এটা বারবার আমরা জোর দিই যে এটা কিন্তু কোনো রোগী এরকম নির্মূল হবে বলে কেউ গ্যারান্টি দিতে পারে না। তো সেই রকম ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম যদি আপনি ট্রান্সপ্ল্যান্ট করে থাকেন। যদি ট্রান্সপ্ল্যান্ট না করেন তাহলে সম্ভাবনা অনেক বেশি রোগ ফেরত আসা। এবং ফলো আপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি, ওই মাইলোমা প্যারামিটার্স আমরা আবার মাপতে থাকি এবং আস্তে আস্তে সেগুলোকে দেখি যে কীরকম বাড়ছে কমছে কিনা। এবং অনেক ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্টের পরেও কিন্তু কিছু কিছু মেনটেন্যান্স কেমোথেরাপির দরকার পড়ে। এবং অনেক সময়তে কী হয়, অটোলোগাস ট্রান্সপ্ল্যান্ট ফেলিওর হলো তারপরে আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্ল্যান্ট করি, এরকমও হয়, বাট সেগুলো অনেক দুরূহ বিষয় এবং একটু এই আলোচনার পরিসরে সেগুলো করা খুব দুরূহ। এবং আরেকটা ইম্পর্টেন্ট ডায়েট, এই বিষয়ে কিন্তু ডায়েটের খুব বড় ভূমিকা আছে। ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের ডায়েট ভীষণ স্ট্রিক্ট, ভালো করে খাওয়া সেদ্ধ করা, সেই খাবারই শুধুমাত্র আমরা অ্যালাউ করি, কারণ পেশেন্টের ইমিউনিটি একদম নিচে নেমে যায় এবং ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পরেও নেক্সট 3 মাস পেশেন্টের ইমিউনিটি খুবই কম থাকে। সেক্ষেত্রে আমরা তাদেরকে ওই রকম ফলো করি, স্পেশাল প্রিকশনস নিয়ে খাবার ফলো করি, আমরা খেতে বলি। তো এটা ট্রান্সপ্ল্যান্টের পরে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুব ইম্পর্টেন্ট। কেমোথেরাপির ক্ষেত্রে হয়তো অত স্ট্রিক্ট না হলেও চলে, কিন্তু ট্রান্সপ্ল্যান্টের পরে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনস প্রচুর থাকে। তো এই হলো আমি সংক্ষেপে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে আপনাদেরকে জানালাম। এবার আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনি জানতে পারেন, এবং ভবিষ্যতে আর কী কী বিষয় আপনারা জানতে পারেন সেই বিষয়ে আপনাদের মতামত আমাকে দিতে পারেন। নমস্কার।